আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। ইসির অনুরোধে তার উত্তরাঞ্চল সফর স্থগিত জানালেন মির্জা ফখরুল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে ৪৫ জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশজুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট। বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ শতাধিক প্রার্থীর আপিল। যাচাই বাছাইয়ের প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচি তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, গুলশান কার্যালয়ের এই মুহূর্তের খবর আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, অর্থাৎ যে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি খুবই দুঃখিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললে ভুল হবে, কারণ ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে আসলে এই বিএনপির চেয়ারম্যান হিসেবে কিন্তু অধিষ্ঠিত করা হয়েছে তারেক রহমানকে। অর্থাৎ তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, তিনি বিএনপির চেয়ারম্যান। এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয় তার সভাপতিত্বে সেখানে কিন্তু সকল স্থায়ী কমিটির সদস্যরাই ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ অন্যান্যরা সকলেই ছিলেন বললে চলা যায়, অন্যান্যরা সকলেই ছিলেন। এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকের প্রায় ১ ঘন্টা পরে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে
চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নিযুক্ত করা হয়েছে। এবং একই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি এসেছে যে আগামী 11 জানুয়ারি কিন্তু তারেক রহমানের যে সফরটি ছিল উত্তরাঞ্চলে, অর্থাৎ তার যে টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর হয়ে যে তার যে উত্তরাঞ্চলের যে সফরটি ছিল 11 জানুয়ারি থেকে শুরু হবার কথা ছিল সকাল 9টা থেকে, সেই সফরটি কিন্তু আসলে বাতিল হয়েছে এবং সেটি নির্বাচন কমিশনের অনুরোধেই কিন্তু তার সফরটি স্থগিত করা হয়েছে, যেটি আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি আরও বলেছেন যে এই যে মোসাব্বির, বিএনপির যেই মোসাব্বির হত্যা হলো, বিএনপির যে নেতা, সেই হত্যা সুষ্ঠু বিচার কিন্তু তিনি চেয়েছেন। এবং একই সাথে এই ধরনের হত্যাকাণ্ড বিএনপির মতো একটি রাজনৈতিক দলের এরকম কর্মীদের যে একটির পর একটি হত্যাকাণ্ড, এই ধরনের বিষয় কিন্তু আসলে নির্বাচন বানচালের এক প্রকার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেছেন। একই সাথে আমি যদি বলি যে তারেক রহমান আরও একটি বিষয় বলেছেন যে বেগম খালেদা জিয়ার জানাজার যারা অংশগ্রহণ নিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বিএনপির যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি থেকে কিন্তু কিছুক্ষণ আগেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে অতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনের অনুরোধেই কিন্তু তার আগামী 11 জানুয়ারি সকাল 9টার দিকে যেই উত্তরাঞ্চলের সফরটি ছিল সেই সফরটি স্থগিত করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দলের মহাসচিব যে এই সকল বিষয়গুলো ব্রিফিং করেন, এই ব্রিফিং করার পরপরই কিন্তু যেহেতু তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত করা হয়েছে, সেজন্য এখানে যারা কর্মীরা ছিলেন এই স্থায়ী কমিটির এই স্থায়ী কমিটির বৈঠকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যে কারণে এখানে অনেক নেতাকর্মীরা এসেছেন। তাদের মনে একটা বিষয় ছিল, কিছুদিন আগে অর্থাৎ 4 জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে যেহেতু চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে, সেজন্য খুব শীঘ্রই তারেক রহমানকে চেয়ারম্যান করা হবে। এবং চেয়ারম্যান করার পরে এখানে নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তারা এখানে মিষ্টি বিতরণ করেন এবং এক প্রকার নেতাকর্মীদের মাঝে এক প্রকার উল্লাসের ভাব দেখা যায়, মনোভাব দেখা যায়। এবং এই যে আগামী 11 জানুয়ারি তার যে সফরটি বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের অনুরোধে, এই বিষয়টিও মির্জা ফখরুল জানিয়েছেন। সবশেষ এই তথ্য ছিল আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে দলের কার্যালয়ে গেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানের বাসা থেকে হেঁটে তিনি দলের গুলশান কার্যালয়ে যান। হঠাৎ এই সিদ্ধান্তে নিরাপত্তা ব্যবস্থাও দ্রুত জোরদার করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান অফিসে পৌঁছান। পথে অনেকেই তাকে হাত নেড়ে স্বাগত জানান। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের 12তম দিনে সংঘর্ষে অন্তত 45 বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। অর্থনৈতিক সংকটের জেরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। ইরানের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি ইরানিদের রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান সরকার। এ অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে একতা বজায় রাখা ও বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষণে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকার চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্পের পরিণতিও একই হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। এদিকে ভাষণে খামেনি অভিযোগ করে বলেছেন, বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। এজন্য তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব,
বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এলপি গ্যাসের সরবরাহ ঘাটতি এখনও মেটেনি। দোকানে দোকানে ঘুরেও পাওয়া যাচ্ছে না গ্যাস। খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হয়নি, হোটেলে খাবার খেয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাসাবাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস নিতে এসে এখনও ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতাকে। ছোট বাচ্চা আছে, কারণ ওর খাবারটা তো অন্তত রেডি করতে হবে। যে বলে ভাই আপনি পরিচিত মানুষ, পারেন যদি একটা ইলেকট্রিক চুলা কিনেন, গ্যাস দিতে পারবো না। এটা আসলে এর সমাধান কি এক আল্লাহই জানে। বাংলাদেশে আসলে এর সমাধান আদৌ আছে কিনা আসলে বলার কিছু নাই। যাও গ্যাস আমরা পাচ্ছি, দেখা যায় আমার প্রতিদিন চাহিদা ধরেন যদি থাকে 200 পিস, সেখানে আমি গ্যাস পাচ্ছি 50 পিস। কিছু কিছু স্থানে পাওয়া গেলেও দাম বেশি। খাওয়া দাওয়ার তো সমস্যা হয়ে গেছে খুব, তাই না? গ্যাস নাই, খেতে বাইরে থেকে কিনে খেতে হয়। রাতে একটু আসে, তাই দুইটা মিলায় আমার একটা 12 কেজির গ্যাস 2500 টাকাতে নিয়েছি আমি গতকাল, 2500 টাকা। এর আগে তো একটু রিজনেবল ছিল, কিন্তু এখন বাড়তি। যেখানে ছিল 150 টাকা, সেটা 5000 টাকা হলেও পাওয়া যাচ্ছে না গত 3-4 দিন। লাইনেও গ্যাস নেই, সিলিন্ডার গ্যাস মিলছে না, তাই ইলেকট্রিক চুলায় বেড়েছে খরচ। একে তো তিতাসে বিল পে করতে হচ্ছে, আবার সিলিন্ডারের তো অনেক ডাবল দাম, এখন আবার অ্যাড হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনেরও দাম। এই ইলেকট্রিক আমরা যে ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি সেই ইলেকট্রিক বিলও দিতে হচ্ছে। টোটাল 3টা ওয়েতে আমরা চার্জ পে করতেছি। সিলিন্ডারের দাম এখন প্রায় 6600 টাকা, যেটা আমাদের 36 লিটার, ওটা 4600, প্রচুর বেড়ে গেছে। আমরা সকালবেলা নাস্তা করতে পারি না, বা বাইরেও খেতেও পারি না, বাইরে থেকে খেতে হয়, পুরো বাজে অবস্থা। তো আমরা চাচ্ছি যে আমাদের যে আসন্ন নির্বাচনটা হবে, আমাদের এমপি মহোদয় এটা গুরুতরভাবে দেখবে। সরবরাহ স্বাভাবিক না হয় দোকান বন্ধ রেখেছেন অনেক খুচরা ব্যবসায়ী। এখন পর্যন্ত গ্যাস স্বাভাবিক না, গ্যাস আসতে হয়তো আরও 2-1 দিন দেরি হবে। আমরা আপাতত বন্ধ রাখছি গ্যাস না থাকার কারণে। কোম্পানি আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দিচ্ছে না, সুতরাং আজকেও গ্রাহক ভোগান্তির মধ্যেই থাকবে। সেই সাথে আমরা ব্যবসায়ী যারা আছি আমরাও ভোগান্তির মধ্যে আছি। জনভোগান্তি কমাতে সরকারের দীর্ঘমেয়াদে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। গত 5 দিনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল চেয়ে আপিল করেছেন 6 শতাধিক প্রার্থী। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন ছিল শুক্রবার। 5 জানুয়ারি থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবন সচিবালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই কার্যক্রমে 5 দিনে আপিল করেছেন 600-রও বেশি প্রার্থী। সারা দেশের বিভিন্ন আসন থেকে আসা প্রার্থীদের প্রত্যাশা, সঠিকভাবে যাচাই বাছাই করলে তারা প্রার্থিতা ফিরে পাবেন। বাতিল হওয়ার মেন কারণ হচ্ছে যেই সিটি ডিস্ক দিছে সেই সিটি ডিস্ক নির্বাচন কমিশন অকার্যকর দিছে। অকার্যকর দেওয়ার সত্ত্বেও আমার সাথে যেই নির্বাচন কমিশন এবং ডিসি মহোদয় আমার এই সেটা বাতিল হিসাবে ঘোষণা করছে। 1% যে একটা সমর্থকের স্বাক্ষর প্রয়োজন হয়, তো আমার আসলে সমর্থকের স্বাক্ষরের যে একটু জটিলতা দেখানো হয়েছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের একজনের আইডি ঠিক নাই, আরেকজনের স্বাক্ষরের ঠিক নাই, এরকম বলে বাদ পড়েছে। মূলত তারা আসলে ইউনো মহোদয়ের গাড়ি দেখে ভীত সন্ত্রস্ত হয়েই বলেছে আমি স্বাক্ষরটা দেই নাই। এখন আমি ওই 6 জনের হলফনামা সহকারে আজকে জমা দিলাম। ইনশাআল্লাহ আমার বৈধতা আপিলে টিকবে বলে আমি আশা করছি। মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে অনেক প্রার্থী অভিযোগও করেন। বৃহত্তর ফরিদপুর হচ্ছে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেখানে হচ্ছে যখন এসিলেন্টরা কিংবা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তারা যখন প্রত্যেকের বাসা বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা হচ্ছে বলেছে যে না আমরা সমর্থন দিইনি।
তো এই কারণ দেখিয়ে যে হচ্ছে জেলা প্রশাসক ছিল রিটার্নিং অফিসার, উনি হচ্ছে আমার মনোনয়ন বাতিল করেন আর কি। এই নির্বাচন কমিশন থেকে যে ফর্ম দিয়েছেন অক্ষর অক্ষরে সুন্দরভাবে সব পূরণ করেছি, কিন্তু যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এ সরকার এসে উড্র করেছেন সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের বিষয়টি একজন নির্বাচন কমিশনার সকালে জানালেও পরে এই তথ্যটি সঠিক নয় বলে জানায় তথ্য অধিদপ্তর। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিবুর রহমান মুসাব্বিরের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, তেমন কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। চট্টগ্রামে বারিক মিয়া স্কুল মাঠে 36 নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষহীনতা শিখিয়েছেন, আপোষহীন বানিয়েছেন। তিনি আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন। আরও ছিলেন মহানগর বিএনপি নেতা মোহাম্মদ মুসা, মোহাম্মদ সবুর, হাজী জাহিদুল হাসান, হুমায়ুন কবির সোহেল, মোহাম্মদ শাহজাহান ও অন্যরা। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই। এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ, পারবে না। কারণ বাংলাদেশের মানুষ তার নির্বাচিত সংসদ দেখতে চায়। এই জন্য আগামী দিনের যে রাজনীতি, যে জনগণের ক্ষমতা বাড়তে হবে, সরকারের ক্ষমতা কমাই আনতে হবে। চলমান শৈত্যপ্রবাহে হিমালয় অধ্যুষিত উত্তরের জনপদ পঞ্চগড়ে নেমে এসেছে স্থবিরতা। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকার সংকটে থাকা নিম্নবিত্তদের মাঝে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে জেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন কর্মসূচি তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। ঋতুচক্রকে পাশ কাটিয়ে হেমন্তে শীত জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। আর পৌষের শেষাংশে এসে তার রূপ নিয়েছে শৈত্যপ্রবাহে। হিমালয় অধ্যুষিত এই জনপদে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক চাহিদার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। প্রাকৃতিক নৈসর্গ দেখে বোঝার উপায় নেই জীবিকা সংগ্রামে জর্জরিত সুবিধাবঞ্চিত জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতের কম্বলের জন্য খুব ভালো করে ঘুমাইতে পারবো। ওষুধ পাইছি, কম্বল পাইছি, কোমরের সমস্যা, বুকের সমস্যা, ওষুধ পাইছি ব্যথার জন্য। আমার সমস্যা ছিল কোমর থেকে পা দুইটা ঝিনঝিরি লাগা আর মাথার ব্যথা। এই আমার সর্দি, খাস, কফ, টানের সমস্যা, ওষুধ পাইছি আমি। কম্বল পাইছি, তো ওষুধও পাইছি, ডাক্তার দেখাইছি, ওষুধ পাইছি। যথেষ্ট আমরা কম্বল বা ওষুধ এগুলো পেয়েছি ভাই। এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। ওনারা আমাদের এখানে আসে, পঞ্চগড়ে আসে, অনেক উপকৃত করে গেল। আমরা এই জন্য খুবই খুশি। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আত্মমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। তো শীত এবং শীতের কারণে মানুষ এত অসুস্থ হয়ে যাচ্ছে যে আমাদের পাশাপাশি যদি আরও কেউ বিত্তবান বা কোনো সংস্থা বা এনজিও যদি ঔষধ নিয়ে আসে বা শীতবস্ত্র নিয়ে আসে, তাহলে এলাকার মানুষের অনেক উপকার হবে। শুধু সাময়িক সহায়তায় নয়,
পঞ্চগড়ের ধনীপাড়ার মতো পিছিয়ে পড়া অঞ্চলের টেকসই উন্নয়নে প্রয়োজন তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের কার্যকর অংশগ্রহণেই হতে পারে পরিবেশবান্ধব ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক মডেলের পঞ্চগড় বিনির্মাণ। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেশের নারী শিক্ষার অন্যতম অগ্রদূত ঢাকার হোলি ক্রস গার্লস হাই স্কুল। স্কুলটির গৌরবময় পথ চলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের মহোৎসব চলবে। শুক্রবার দ্বিতীয় দিনেও ছিল নানান পরিবেশনা। ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট অতিথি সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। যাযাবর মিন্টু রিপোর্ট। নানা আয়োজনে উদযাপন করা হয়েছে শিক্ষা, মানবতা, মূল্যবোধ ও সেবার আদর্শে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান হোলি ক্রস গার্লস হাই স্কুলের ৩ দিনের আয়োজনের দ্বিতীয় দিন। ১৯৫১ সালে মাত্র ২ জন ছাত্রী নিয়ে পথ চলা শুরু করে ৭৫ বছরে এসে মহীরুহ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে হোলি ক্রস গার্লস হাই স্কুল। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৬০০ এবং শিক্ষক ৫৬ জন। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন হোলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সুনামের সাথে উৎকর্ষতার পথে এগিয়ে যায়। পরিবারের পর শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই বিদ্যালয়ে গৌরবময় ইতিহাস, শিক্ষা, দর্শন ও ভবিষ্যৎ অঙ্গীকার তুলে ধরেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। একটা পরিবার তো প্রথম শিক্ষা বিদ্যালয়, এই আমাদের ইনস্টিটিউশন হোলি ক্রস স্কুল, প্রতিটা বিদ্যালয় একটা মন্দির, বিদ্যা মন্দির। And this Prangon, Holy Cross Prangon, is a holy land. When you walk into this place, you feel the serenity and the peace. দ্বিতীয় দিনের উৎসবে ছিল বিদ্যালয়ের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন এবং স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু সংকট মোকাবেলায় নীতিগত সংস্কার এবং পরিবেশ আইনের কঠোর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের পরিবেশের সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক জাতীয় সম্মেলনে পরিবেশ উপদেষ্টা বলেন, পান্থকুঞ্জ পার্ক রক্ষায় বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ বন্ধ করা হয়েছে। এ সময় বক্তারা দেশের পরিবেশ সুরক্ষায় টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসম্পৃক্ততা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের আয়োজক যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক। উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ালে আমাদেরকে ছবি পাঠান, ছবি পাঠালে আমরা পুরস্কৃত করবো সবচেয়ে ভালো ছবিটার জন্য। আমরা নিজে গিয়ে বর্জ্য পোড়ানো বন্ধ করছি। শব্দ দূষণে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করেছি, যেখানে এখন আমরা পুলিশকে ক্ষমতা দিয়ে দিয়েছি, কারণ আমার পরিবেশ অধিদপ্তরের পক্ষে দাঁড়িয়ে হর্নের এই কাজটা করা সম্ভব না। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, 12 ফেব্রুয়ারি দেশে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এদেশে নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশে নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন। শুক্রবার নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও ছিলেন নাটোর বিএনপি, গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিএনপিকে ম্যান্ডেট দেয়, বিএনপি যদি 2/3 250-এর উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে, তারপরেও তারেক রহমান বলেছে উনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন, উনি বলেছেন এই দেশ পরিচালনায় যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সামরিক পদক্ষেপ বন্ধে আলোচনার একটি প্রস্তাব মার্কিন সেনেটে পাশ হয়েছে। বৃহস্পতিবার সেনেটে এই প্রস্তাব পাশ হয়। অবশ্য ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলায় মার্কিন তদারকি বছরের পর বছর চলতে পারে। ওদিকে আগামী সপ্তাহে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিও করেনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। মাচাদো নোবেল পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চাওয়ায় তাতে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো এথিক তারুণ্য সম্মাননা 2026। রাজধানী বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এই আয়োজন করে নাট্যদল এথিক। তারুণ্য নির্ভর এই নাট্যদলের 17তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে 17টি নাট্যদলের 17 জন নাট্যকর্মীকে সম্মাননা দেওয়া হয়। এ সময় ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, অভিনেত্রী তোপা মজুমদার, এথিকের সভাপতি রেজানুর রহমান সহ বিশিষ্ট জনেরা। প্রদর্শিত হলো নির্মাতা নাইম মুহাইমেনের মিসিং ক্যান অফ ফিল্ম এর বাংলাদেশে প্রিমিয়ার। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শনী করে মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র কেন্দ্র। প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের চলচ্চিত্রের উত্তরাধিকার ও ইতিহাসকে অবলম্বন করে ছবিটি নির্মাণ করা হয়েছে। প্রদর্শনী শেষে পরিচালক ও দর্শকদের সাথে মতবিনিময় করা হয়। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে চলতি বছর মিষ্টি কুমড়া ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কৃষক। ন্যায্য মূল্য না পেয়ে কুমড়া উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কুমড়ার ভালো দাম পেতে কিছুদিন সংরক্ষণের পর বিক্রি করার পরামর্শ কৃষি বিভাগের। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর চাঁদপুরে 8,500 কৃষক 835 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন। এবছর প্রায় 23,000 মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান হচ্ছে বলে জানান চাষিরা। যদি 15 টাকা 16 টাকা করে আমরা মাল বিক্রি করতে পারতাম তাহলে আমরা কৃষকেরা লাভবান থাকতাম। যাতায়াতের ব্যবস্থা এবং ব্যাপারী না আসার কারণে লসের মুখে আছি। আমাদের মাঠে একটা সিন্ডিকেট কাজ করতে আছে, আমাদের থেকে যদি 12 টাকা কিনে ওরা ওগুলো 8 করে 15 টাকা মাল বিক্রি করে। প্রান্তিক পর্যায়ে কৃষকরা কুমড়ার ভালো দাম না পেলেও খুচরা বাজারের চিত্র ভিন্ন। উৎপাদক পর্যায়ে কেজি প্রতি 12 টাকা দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়া স্থানীয় খুচরা বাজার থেকে ক্রেতাদের কিনতে হচ্ছে 30 টাকায়। 20 টাকা কেজি কিনে না আমরা খুচরা বিক্রি করি 30 টাকা কেজি আর কি। খুচরা 30 টাকা কেজি বিক্রি করি, 5টা 10টা না কেউ আবার কাইটা বিক্রিও করি। মিষ্টি কুমড়ার ভালো দাম পেতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সিন্ডিকেট যেটা বলতেছেন এরকম কোনো তথ্য আমাদের কাছে এখনো আসে নাই, আর তাদেরকে আমরা ওইভাবে পরামর্শ দিছি সিন্ডিকেটের জন্য আপনারা কম দামে ছেড়ে দিয়ে না, আমরা একটু সংরক্ষণ করে 1 মাস 1.5 মাস সংরক্ষণ করলে আপনারা লাভবান। উৎপাদিত ফসলের ন্যায্য দাম পেতে সিন্ডিকেট প্রতিরোধ ও সরাসরি বিপণন ব্যবস্থা বাড়ানোর দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মুগ্ধতা ছড়াচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দী চা বাগানের লাল শাপলার বিল। প্রকৃতির অন্যান্য উপহার হাজারো লাল শাপলার মনোমুগ্ধকর ও মোহনীয় সৌন্দর্যের টানে প্রতিদিন ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে পর্যটক স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন ম্লান হচ্ছে এর সৌন্দর্য। চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সবুজ চা বাগানে ঘেরা দৃষ্টিনন্দন লেক, যার স্বচ্ছ টলটলে জলে ভাসছে হাজারো লাল শাপলা। এমন নয়নাভিরাম দৃশ্য দেখা মেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ান্দি চা বাগানের। মোহনীয় সৌন্দর্যের বিলটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত শাপলার রাজ্য নামে।
শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। প্রাকৃতিক বাতাস, ফুল, তারপরে চা পাতা সবগুলো মিলিয়ে খুব ভালো লাগে। আমি ফুল দেখছি, সুন্দর আছে জায়গা দেখা তাইছি। তবে নির্বিচার ফুল ছেঁড়া ও মাছ ধরা সহ নানা কারণে নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য। ফুল তুলে যেমন বিক্রি করছে, এখন তো জায়গাটা খালি হয়ে যাচ্ছে। অনেক কম মানুষের তুলে নিয়ে যেতেছে, পর্যটকরা নিয়ে যায়, স্থানীয়রা নিয়ে যায়। ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। বিল সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। মানবসৃষ্ট কারণে যদি স্বভাবভাবে ধ্বংস হয়ে থাকে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন, একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে, অর্থাৎ এটি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি। অনন্য সুন্দর শাপলার বিল রক্ষা ও সংরক্ষণ সহ এর উন্নয়নের আহ্বান প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। গত ডিসেম্বরে দেশের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী এই মাসে তারা প্রায় 120 কোটি টাকার শেয়ার বিক্রি করেন। বিপরীতে কেনাকাটা ছিল মাত্র 60 লাখ টাকা। ফলে বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য নেট ঘাটতি তৈরি হয়। বড় মূলধনী ও মৌলভিত্তি শক্তিশালী কয়েকটি কোম্পানিতে বিদেশি মালিকানা কমেছে। সামিট অ্যালায়েন্স পোর্টে সবচেয়ে বেশি প্রায় 38 কোটি টাকা বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। সিটি ব্যাংক, গ্রামীণ ফোন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসেরও বিনিয়োগ কমেছে, যদিও কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সামান্য বেড়েছে। বর্তমানে ডিএসসিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা। চট্টগ্রাম শহরের আতুরা ডিপো এলাকায় ডিবি পরিচয়ে প্রায় 7 কোটি টাকা মূল্যের 350 ভরি স্বর্ণের বার লুট করে নেওয়ার ঘটনায় ডিবি পুলিশের সাবেক এক সদস্য ও তার স্ত্রী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় 290 ভরি স্বর্ণের 29টি বার উদ্ধার করেছে পুলিশ। 4 জানুয়ারি দুর্ধর্ষ এই ডাকাতি ঘটনার পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি সহ পাঁচলাইশ থানা পুলিশ। শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার এক সংবাদ সম্মেলনে সিএমপি দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার আমিনুর ইসলাম এ তথ্য জানান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। আলোচনায় উঠে আসে নির্বাচনের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সার্বিক রাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক পরিবেশে গুরুত্ব। বলা হয়, অগ্রহণযোগ্য নির্বাচনে রাষ্ট্র নয় বরং দলই হয়ে ওঠে ক্ষমতার উৎস। প্রতীক নয় বরং যে ইশতেহার এবং প্রার্থী জনগণের প্রত্যাশার জায়গায় থাকবেন তাকে নির্বাচিত করার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেন বক্তারা। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। নারী হিসাবে আই এম ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট যে কোনো রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে, সেখানে আছে 15%, সেখানে তারা একজনও নারী প্রার্থী দিলেন না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সঙ্গে ঢাকায় বসবাসরত নাঙ্গলকোট উপজেলাবাসীর মতবিনিময় হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব মোহাম্মদ আবু তালেব। সভায় বিএনপির নেতাকর্মী, পেশাজীবী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে সভায় আলোচনা হয়। বাগেরহাটে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষক, ইমাম ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা হয়েছে। উপজেলা সভাকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফর দ্য সুন্দরবন সভাপতি মাশরাফি আকিব। অনুষ্ঠানে সুন্দরবনকে দূষণমুক্ত করার লক্ষ্যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। চট্টগ্রাম সমুদ্র উপকূলে ডিসি পার্কে মাসব্যাপী শুরু হয়েছে দেশের বৃহত্তম চট্টগ্রাম ফুল উৎসব। দেশি বিদেশি প্রায় 140 প্রজাতির লক্ষাধিক ফুল মেলায় শোভা পাচ্ছে। উৎসব উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও স্থানীয়রা।
একদিনের জন্য টিকিট কেটে দর্শনার্থীরা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, VR গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল উপভোগ করতে পেরেছেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকার 4টি কেন্দ্রে ভর্তির ছোড়া পরীক্ষা অংশ নেয়। এবছর 630টি আসনের বিপরীতে 14,019 জন শিক্ষার্থী 200 নম্বরের লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী 25শে জানুয়ারি বোটেক্সে আগামী শিক্ষাবর্ষে ভর্তি চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের কথা রয়েছে। প্রতিভাবান কবি, লেখক, গবেষক ও শিল্প সাহিত্যিকদের সম্মাননা নিয়ে আলোচনা সভা করেছে প্রজন্ম একাডেমি। রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রাইহান এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচিত সরকারের কাছে রাজধানীতে কবি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন। শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় মানসম্মত উচ্চশিক্ষা ও খণ্ডকালীন কাজের সুযোগ তুলে ধরতে রাজধানীতে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো হয়েছে। এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রড এই এক্সপোর আয়োজন করে। ঢাকার স্থানীয় একটি হোটেলে এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়া বিশ্বখ্যাত মনাশ, ম্যাকোয়ারি, অ্যাডিলেইড বিশ্ববিদ্যালয় সহ নামকরা 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসেন। সে সময় প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাসরিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি ও অনস্পট অ্যাডমিশন অ্যাসেসমেন্টের সুযোগ পান শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আপনারা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির চেয়ারপারসন হলেন তারেক রহমান। স্থায়ী কমিটি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। ইসির অনুরোধে তার উত্তরাঞ্চল সফর স্থগিত জানালেন মির্জা ফখরুল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে 45 জন নিহত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির হুমকি দিয়ে বিক্ষোভকারীদের নাশকতাকারী বললেন খামেনি। ডিলারদের ধর্মঘট প্রত্যাহারের পরেও দেশজুড়ে এলপি গ্যাস সরবরাহের সংকট। বাড়তি দামেও মিলছে না রান্নার গ্যাস। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে 6 শতাধিক প্রার্থীর আপিল। যাচাই বাছাই প্রার্থীদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। দর্শক, এছাড়া চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।